এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা পরিষ্কার ভাষায় আপনাকে বলি। আমি দীর্ঘ 2 যুগ প্রশিক্ষক হিসাবে কাজ করেছি। আমার হাত দিয়ে পাইলটদের সিলেকশন হয়েছে এবং পাইলটদের সলো টেস্ট নিয়েছি এবং সেই পাইলটরা আজকে বিভিন্নজন বিভিন্ন বাহিনীতে সর্বোচ্চ পদে এবং সর্বাধুনিক বিমানগুলো চালাচ্ছে। সুতরাং আমি যেটা বলবো অবশ্যই আপনাকে এটা ধর্তব্যের মধ্যে নিতে হবে। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে পৃথিবীর সমস্ত বিমান বাহিনীর বা যে কোনো বাহিনীর সবচেয়ে মেধাবী যারা অফিসার থাকে তারা পাইলট হয় এবং সেই মেধাবী পাইলটদের মধ্যে যারা বেস্ট অফ দি বেস্ট তারা হয় ফাইটার পাইলট। যাদের পারফরমেন্স একটু দুর্বল থাকে তারা হয়তো হেলিকপ্টারে যায় বা তারা হয়তো ফিক্সড উইংয়ে যায়, বাট সবচেয়ে মেধাবী সবচেয়ে যাদের রিফ্লেক্স ভালো, যারা তরুণ, তাদেরকেই শুধু ফাইটার পাইলট হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনীও এর বাইরে কোনো কিছু নয়। ফাইটার পাইলটদেরকে খুব প্রথম থেকেই ক্যাটাগরিক্যালি সিস্টেমেটিক্যালি তাদেরকে একটা এয়ারক্রাফট থেকে আরেকটা এয়ারক্রাফটে এবং আস্তে আস্তে তাদেরকে উন্নতির দিকে নিয়ে যাওয়া হয়। সর্বশেষে তাদেরকে ফাইটার পাইলটের যে মূল এয়ারক্রাফট যারা চালাবে সেটার মধ্যে ট্রেনিং দেওয়া হয় এবং এই কার্যক্রমের মধ্যে প্রত্যেকটা জায়গায় তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে চেক করা হয়। তাদের মানসিক স্বাস্থ্য, তাদের শারীরিক স্বাস্থ্য, তাদের অন্যান্য ডিসিপ্লিন এবং অ্যাটিটিউড সব কিছু প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হয়। তাদের ডাক্তারি পরীক্ষা সবসময় করা হয়। এখানে F7 ফ্লাই করার আগে ওকে আরও অন্তত 2টো বিমান ফ্লাই করে আসতে হয়েছে, যেটা হলো গিয়ে যে বেসিক ট্রেনার যেটা আছে, বেসিক ট্রেনার শেষ করে যে ট্রেনিং আছে সেটা করে এসেছে এবং এই প্রতিটি মিশনই খুবই সুচারুভাবে পরিচালিত মিশন, যে এক একটা ও শেষ করেছে, সেখান থেকে ক্লিয়ারেন্স পেয়ে নিজেকে যোগ্য করে তুলে তারপরে সে এই বিমানটা চালাতে এসেছে। এটা তার প্রথম সোলো ফ্লাইট F7 BGI বিমানে ছিল, কিন্তু তার মানে কিন্তু এই না যে সে জীবনে কখনো সোলো ফ্লাই করেনি। সে আগে যেগুলো ফ্লাই করেছে সেগুলোতে সে সোলো ক্লিয়ারেন্স নিয়ে তারপরে সে ফ্লাই করতে এসেছে। তো সেই ক্ষেত্রে আসলে আমার মতে এই পাইলটের যে অভিজ্ঞতাকে যে দায়ী করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এটি ঠিক হচ্ছে না। ক্যাডেট অবস্থায় আমাদের পাইলটরা যারা, ওরা হচ্ছে একটা বেসিক একটা এয়ারক্রাফট ফ্লাই করে। এটা PT-6 হতে পারে, এটা গ্রুপ হতে পারে, এটা আমাদের যশোরে করা হয়। একদম ক্যাডেট অবস্থা, একদম নতুন পাইলট তারা, ক্যাডেট হিসেবে প্রথম ককপিটের সাথে তাদের পরিচিতি। তখন তারা একটা এয়ারক্রাফট ফ্লাই করে, তারপরে তারা একটা অ্যাডভান্স জেট ট্রেনার বলি আমরা, যেটা হচ্ছে এই যে নতুন এয়ারক্রাফট প্লাস ফাইটার, ওটার মাঝামাঝি ক্যাপাবিলিটি সম্পন্ন একটা এয়ারক্রাফট। সো সে কিন্তু যশোর থেকে এই প্রথম 2টো এয়ারক্রাফটের উপরে ট্রেনিং প্রাপ্ত হয়ে ওখানে দক্ষতা অর্জন করে তারপরে সে ঢাকায় এসেছে। ওখানে আমি যদি বলি 250-300 ঘন্টার মতো তার অলরেডি কিন্তু ফ্লাইং আওয়ার আছে। এরপরেই কিন্তু সে এসেছে আসলে F7 ফ্লাই করতে। আর সোলো ফ্লাইটের ব্যাপারটা হচ্ছে তার F7-এ সে যখন প্রথম এসেছে যশোরে ট্রেনিং কমপ্লিট করে, তখন তো প্রথমেই তাকে এয়ারক্রাফটে বসিয়ে দেওয়া যায় না। এই এয়ারক্রাফটেও তো তাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে, তারপর সে একা একটা এয়ারক্রাফটে যাবে। সো ওই যে আমাদের প্রশিক্ষণের যে একটার পর একটা ক্রোনোলজিক্যাল সিলেবাস, ওগুলো সে কমপ্লিট করে তারপর সে একা এই বিমান নিয়ে আকাশে ওঠার জন্য ওই পার্টিকুলার মিশনে গিয়েছিল। যখন তাকে সলো ফ্লাইটে পাঠানো হয়, সমস্ত এর আগেও আমি যেটা করেছি সেদিনও সেটা হয়েছে, আগে ইনস্ট্রাক্টর তার সঙ্গে ফ্লাই করে, ওই দিন ওই মুহূর্তে একই এয়ারক্রাফটে ফ্লাই করে যদি মনে করে যে সে যাওয়ার উপযুক্ত, তখন তাকে একাকী বিমান চালানোর জন্য পাঠানো হয়। আমাদের কিন্তু একটা SOP স্ট্যান্ড আপ, যে কোনো ফাইটারের, যে কোনো এয়ারক্রাফটে ইজেক্ট করতে বা বেল আউট, যেখানে ইজেকশন নাই, বেল ম্যানুয়ালি প্যারাশুটে নামতে হয়। প্রথম অ্যাকশন হচ্ছে টার্ন দ্য এয়ারক্রাফট অ্যাওয়ে ফ্রম দ্য বিল্ড আপ এরিয়া, ফার্স্ট অ্যাকশন। কিন্তু প্রথম আমাকে বিল্ড যদি কোনো ডেভেলপ এরিয়া থাকে তাকে ওদিকে সরাতে হবে, প্রথম অ্যাকশন পাইলট করতে হবে। তারপরে সেফটি মেজার্স, যে পোস্টার ঠিক করতে হবে ইজেকশন আগে, তাকে ঘাড় করতে হবে, তারপরে যাতে এয়ারক্রাফট যত পারে লেভেল করতে হবে, যাতে তার ইজেকশন সিটের বেশি হয়, কারণ ডিসেন্ডিং মোডে কিন্তু ইজেকশন সিট কাজ করে না, কম কাজ করে যদি হাইট বেশি না থাকে। ঠিক আছে, তো এটার জন্যই বলতেছি। তো এটা কিন্তু এটা কিন্তু এইগুলো মহড়া হয়, কিন্তু মহড়া মিনস আমাদের যে প্র্যাকটিস করি, এমার্জেন্সি প্র্যাকটিস, এই যে ফায়ার হলে কী হবে, কন্ট্রোল লস হলে কী হবে, ইজেকশন করতে গেলে কী করতে, এগুলো কিন্তু
রিহার্সাল হয় সকালবেলা ফ্লাইং প্রত্যেক দিন, একদিন না প্রত্যেক দিন ইন্সট্রাক্টর স্টুডেন্টদেরকে প্রশ্ন করে, প্রত্যেক দিন প্রশ্ন করে যে, তবে সবগুলো একসঙ্গে না, র্যান্ডাম প্রশ্ন করে, এই তুমি বলো এয়ারক্রাফট তো আগুন লাগলো, টেক অফের পরে কী করবা, তাকে অন দ্য স্পট, এটা কিন্তু তখন আর চিন্তা করার সময় নেই, তখন অন দ্য স্পট তাকে বলতে হবে এইটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি। এই জন্য ফাইটার ফ্লাইংয়ে যারা সিলেক্ট হয় তার একটু স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট হয়। ইঞ্জিন আগুন লাগে, বলে ঠিক আছে তোমার ল্যান্ডিং গিয়ার নামতেছে না, তুমি কি অ্যাকশন, তখন একটু চিন্তা করার সময় আছে কিন্তু যে তোমার সব ঠিক আছে ল্যান্ডিং, তখন পাইলট একটু যদি আস্তে আস্তে কথা বলে ইনস্ট্রাক্টর মাইন্ড করবে না, মুভমেন্ট করতে পারে, সে তো শুধু ল্যান্ডিং গিয়ারের প্রবলেম, সে ফুয়েল বার্ন করবে, আরও হালকা করবে, কোনো জায়গায় দরকার যে দেখছিস খুব রিস্কি হয়ে গেলে সে ল্যান্ড নাও করতে পারে, কারণ অনেক সময় আনইভেন যদি ল্যান্ড করে টপল হয়ে যায়, দেন সে ডিসাইড করবে, নিচ থেকে টেলিফোন কল দিয়ে ইনস্ট্রাক্টরের মতামত নিতে পারে, এই সিচুয়েশানে আমি এই সিচুয়েশানে এই করতে না, কিন্তু এই যে এই শর্ট টাইমে শর্ট অফ ল্যান্ডিং, শর্ট অফ জাস্ট আফটার টেক অফ, এত শর্ট থাকে অনেক সময় পাইলটের ওই মাথায় যে কল দিয়ে জানাবে এ করে আপনি সময় পাবেন না, তো তাকে এত মুহূর্তের মধ্যে চিন্তা করে কাজ করতে হবে। যতটা সুচারুভাবে এটা করা প্রয়োজন, মানে যতটা মেটিকুলাসভাবে একজন পাইলটকে ফ্লাইং শেখাতে হয় বাংলাদেশ এয়ারফোর্সের ট্রেনিং সিস্টেম ঠিক ততটাই মেটিকুলাসভাবে একজনকে ফ্লাইং শেখায়। মানে আমরা সবসময় গল্প করতাম যে যখন আমরা ফ্লাইং ট্রেনিং করছি তখন পান থেকে চুন খসলে আমাদেরকে অনেক রকম ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হতো। এর কারণটাই একটা, যাতে আমি কখনো ন্যূনতম স্লাইটেস্ট মিস্টেক করার মতো প্রবণতা যেন কখনো আমার মধ্যে না হয়, আমি যেন কখনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়কে উপেক্ষা না করি। বাংলাদেশ এয়ারফোর্সের ট্রেনিংটাই আসলে এটা শিখিয়ে দেয় পাইলটদেরকে, এবং আমি তা নিজের একজন প্রমাণ, এবং আমি এভাবে বড় হয়েছি এখান থেকে। তো বাংলাদেশ এয়ারফোর্সের ট্রেনিংয়ের ব্যাপার নিয়ে, প্রশিক্ষণের যে ধারা রয়েছে সেই ধারা নিয়ে আমার মনে কখনো কোনো সন্দেহ ছিল না, এখনও নেই।